আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে যে খোলা মঞ্চ, খোলা আলোচনা। বাংলাদেশ একটি খোলা মানচিত্র। আপনি যদি বাংলাদেশের, আপনারা সবাই ফ্লাইট করে বাংলাদেশে যান, সেই ফ্লাইটে উপর থেকে যখন বাংলাদেশকে দেখেন তখন যে মানচিত্র, একটি মানচিত্র দেখা যায়। এবং এই মুহূর্তে আমরা আজকের এই বইমেলা থেকে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে ক্যাপ্টেন নবীর নেতৃত্বে একটি বিমান উঠছে। এই বিমান বাংলাদেশের আকাশ ভেদ করে এগুচ্ছে এবং ক্যাপ্টেন বলছেন যে সুধীবৃন্দ, যেটা আপনারা সবসময় শুনলেন প্লেনে, সুধীবৃন্দ, আমরা 33,000 ফুট উঁচু দিয়ে এখন মরক্কোর আকাশ ভেদ করে ঢাকার পথে রওনা হয়েছি। আমরা ঠিক সেভাবে আছি। আমরা এর জন্যই এটাকে খোলা মঞ্চ নাম দিয়েছি এবং তারা আলোচনা করবেন, তারা কথা বলবেন, কিন্তু তাদের সময় থাকবে ভেরি লিমিটেড। আমি প্রথমেই কিছু নিয়মতান্ত্রিকতা ভেঙে, কারণ অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ সেমিনার, এখানে যারা বক্তব্য রাখবেন তার প্রধান সভাপতির আগে আমাদের সম্মানিত অতিথি যিনি, তিনি বলার কথা ডক্টর মোমেন, কিন্তু আমি সেদিকে না গিয়ে আমি প্রথমেই ডক্টর মোমেনকে বাংলাদেশে আজকে একটা ঘটে কিছু বলার জন্য অনুরোধ করছি। ডক্টর এ কে আব্দুল মোমেন, এবং তার সময় হচ্ছে 5 মিনিট। বিসমিল্লাহিররহমানিররহিম। 5 মিনিট এটাতে সেমিনারের বক্তব্য থাকে। আমি যা বলবার সেটা আমি লিখে নিয়ে এসেছি, কয়েকটা কপি আছে ওই দৃষ্টিকোণ। যে জিনিসটা বলতে চাই যে গত কয়েক বছরে বাংলাদেশের অভাবনীয় সাফল্য এসেছে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে। অর্থনীতি আমাদের গত 15 বছরে অ্যাভারেজ জিডিপি গ্রোথ 6.8, one of the top 3 most performing economies ওয়ার্ল্ডের মধ্যে, এবং তার কারণে ভূয়সী প্রশংসা বাংলাদেশ পেয়েছে। ইউএন বলেছে বাংলাদেশ ইজ এ মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে বাংলাদেশ ইজ এ স্ট্যান্ডার্ড বেয়ার অফ দ্য সাউথ। দুনিয়ার সবাই বাংলাদেশের এই অর্থনৈতিক উন্নয়নের জন্য ভূয়সী প্রশংসা করছে। সামাজিক দিক থেকে আমাদের হেলথ সেক্টর, সেই 62 বছর ছিল আমাদের আয়ু, সেটা 74 বছর চলে গেছে। এটা অভাবনীয় সাফল্য। এগুলি আমিও মানি। বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক ডিসিশন এবং ইমপ্লিমেন্টেশনের কারণে এগুলো সম্ভব হয়েছে। এবং প্রতি 6,000-এ একটা কমিউনিটি ক্লিনিক, প্রায় 14,500 কমিউনিটি ক্লিনিক, এগুলো আপনার বিভিন্ন রকম সাধারণ অসুখ বিসুখ দূর করেছে, যার ফলে অসুখ বিসুখ কমে যাওয়ায় লংজিভিটি অনেক হয়েছে। প্রপার্টির শুধু অর্থনৈতিক উন্নয়ন হয়নি, শেখ হাসিনা সরকারের দুটো মেইন ফোকাস ছিল। একটি হচ্ছে দেশের উন্নয়ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, সেই সোনার বাংলা অর্জন। 2030 সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত বাংলাদেশ, আর 2041 সালে হবে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল ডিজিটাল বাংলাদেশ, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা সবার জন্য নিশ্চিত হবে। এই নিয়মেই কাজ করছিল বাংলাদেশ, এবং অর্জন অত্যন্ত সফল। আপনার এই উন্নয়নটা অনেকেই পছন্দ করে। তার সাথে সাথে আরেকটি জিনিস শেখ হাসিনার লক্ষ্য ছিল দেশের দারিদ্র বিমোচন। দারিদ্র একটা অভিশাপ, এবং এই দারিদ্র বিমোচনের জন্য বহুবিধ প্রোগ্রাম। একটা যেমন সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম, শেখ হাসিনা 1996 সালে এটা শুরু করেন। প্রথম 6,000 কোটি টাকার বাজেট, আর 2024 সালে 1,16,000 কোটি টাকা সোশ্যাল প্রোটেকশন। এর মধ্যে কি আছে? বয়স্ক ভাতা, বেকার ভাতা,
আপনার 1 কোটি আপনার দরিদ্র লোকদের সব বিনা পয়সায় খাওয়ার দাওয়া, আপনার 5 কোটি লোককে 50 লক্ষ লোককে বিনা পয়সায় খাওয়া দাওয়া দেওয়া, আর 5 কোটি লোক পরিবারকে সস্তা দরে খাওয়া দেওয়া। এর ফলে অভাবনীয় সফলতা দারিদ্র আপনার কমেছে। 2006 সালে যেখানে 42% দারিদ্র ছিল, সেইটা 2023 সালে আপনার 18%-এর নিচে আসে। অতি দারিদ্র মাত্র 5.6%। এইগুলো অভাবনীয় সাফল্য, যে কোনো অর্থনীতির জন্য এগুলো অভাবনীয় সাফল্য। এবং এইগুলো অর্জনের জন্য যেমন শেখ হাসিনা সরকারে আসার সময় মাত্র 13% লোক বাংলাদেশ ইলেকট্রিসিটি এনজয় করতে পারত, আর উনি যখন সরকার থেকে বিদায় নেন তখন 100% লোক ইলেকট্রিসিটি পায়। এবং ইলেকট্রিসিটি পাওয়ার সাথে সাথে বহু ধরনের এক্সটার্নাল বেনিফিট জনগণ পেয়েছে। আপনার শিক্ষার ক্ষেত্রে যেখানে আপনার এই ছেলেদের শিক্ষার পরিমাণ ছিল মাত্র 45%, তা 100% দিয়েছে। মেয়েদের এক সময় ছিল 35%, সেইটা বৃদ্ধি হয়ে 100%। এমনি হয়নি, প্রত্যেক ছেলে মেয়ে মোর লেস এক উপবৃত্তি পায়। এই একাধিক কারণ উপবৃত্তিটা যে বৃত্তি দেওয়া হয় সেইটা স্কুলের শিক্ষক কিংবা কোনো সরকারি কর্মচারীকে না দিয়ে শেখ হাসিনা যেটা চালু করেছিলেন যে প্রত্যেক মায়ের কাছে টাকাটা যাবে। মায়ের ব্যাপারে বেশি রকম আপনার সেন্সিটিভ, মায়ের কাছে সে বাচ্চার টাকাটা গেলে পরে তখন টাকাটা ইউটিলাইজ, এবং ইউটিলাইজ হয়েছে তার নিশানা আমরা দেখি যে মহিলা মেয়েদের শিক্ষার ব্যাপক প্রগতি। সেই সাথে শেখ হাসিনা উইমেন এম্পাওয়ারমেন্ট জোর দিয়েছিলেন, যার ফলে 2006 সালে যেখানে 6% লোক 6% মহিলারা ওয়ার্ক ফোর্সে ছিল, 2023 সালে 46% উন্নীত হয়। এগুলো সম্ভব হয়েছিল, এবং সেই জন্য বাংলাদেশ ওয়াজ রাইজিং স্টার, এটা টাইগার অফ এশিয়া। বাংলাদেশ ওই অর্থনৈতিক উন্নয়নের জন্য, ইন্ডাস্ট্রিয়াল উন্নয়নের যে কাজটা করে বাংলাদেশ জাপান এবং সাউথ কোরিয়ার মডেলটা অনুসরণ করে। জাপান এবং সাউথ কোরিয়ার মডেলে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের জন্য বড় বড় কোম্পানিগুলোকে সহায়তা দেয় সরকার, যার ফলে আপনারা জানেন প্যানাসোনিক এসেছে, জাইডুস এসেছে, আপনার টয়োটা এসেছে, মিশিবিশি এসেছে জাপানে, কিংবা সাউথ কোরিয়ার এসেছে আপনার এই কি বলে যে এলজি, কিয়া, এগুলো বড় বড় কোম্পানি এসেছে। বাংলাদেশ ফলো দ্য সেম প্রিন্সিপল, তারপরে বাংলাদেশে বড় বড় কোম্পানি বেক্সিমকো, বসুন্ধরা, প্রাণ, ব্র্যাক, আপনার ব্র্যাকও একটা বড় কংগ্লোমারেট, গ্রামীণ একটা বড় কংগ্লোমারেট, এইগুলো সৃষ্টি হয়েছে, এবং এরা বহু লোকের চাকরির সংস্থান করেছে। কিন্তু এর পরিবর্তে আমরা কি দেখলাম? শেখ হাসিনার পতনের সাথে সাথে শেখ হাসিনা শুধু একা পতন হয়, বাংলাদেশের জীবনে বিপর্যয় এসেছে, একটার পর একটা বিপর্যয়, সর্বক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, দারিদ্র বিমোচনের ক্ষেত্রে, মানুষের চাকরির সংস্থানের ক্ষেত্রে, সবগুলো ক্ষেত্রে একেবারে বিপর্যয়। অর্থনৈতিক ক্ষেত্রে যেখানে অ্যাভারেজ 6.8% জিডিপি গ্রোথ, এই গত বছরে হয়েছে 3.3%, অর্ধেকের নিচে। আর শত শত লোক, লক্ষ লক্ষ লোক চাকরিচ্যুত হয়েছে। এখন আপনার এই চাকরিচ্যুত যারা হয়েছে প্রায় 3 মিলিয়ন, 30 লক্ষ লোক চাকরিচ্যুত হয়েছে, তার মধ্যে 85% হলো মহিলা চাকরিচ্যুত। এই মহিলা দিয়ে উইমেন এম্পাওয়ারমেন্ট শুরু হয়েছিল, ঠিক ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনার দেশে যেটা জিহাদি এবং র্যাডিক্যালিজম বড় করে ছড়াও হচ্ছে, এইটা খুব দুঃখজনক। কারণ আগামীতে এই র্যাডিক্যালিজম বাড়লে পরে দেশে কোথায় যাবে আল্লাহ জানে। এবং শুধু দেশ না, দেশের মধ্যে যখন র্যাডিক্যাল তৈরি হবে, কয়েক শত র্যাডিক্যালদের, সন্ত্রাসী যারা কনভিক্টেড টেররিস্ট, তাদের ছেড়ে দিয়েছে, তাদের আপনার এই অস্ত্রশস্ত্র চুরি করার জন্য চুরি করেছে, কিন্তু কাউকে ধরে শাস্তি দেয়নি। এই যে একটা শুরু হয়েছে, তার ফলে শুধু বাংলাদেশে একটা র্যাডিক্যাল কান্ট্রি হবে না, সেই সাথে অন্য অঞ্চলে একটা রিজনাল একটা স্টেবিলিটি, ইনস্টেবিলিটি সৃষ্টি। তো আমি মনে করি যে গত কয়েক বছরে আমাদের প্রায় এই 20-22 মাসে যে অবস্থাটা হয়েছে,
একেবারে উল্টো, এবং এই উল্টোটা কিভাবে আমাদের কোথায় নিয়ে যাবে ওইটা উল্টো। এই জন্য আমার কয়েকটা রিকমেন্ডেশন ছিল যে এই থেকে উত্তরণের পর বাংলাদেশ আমাদের সবার এইটাকে বাঁচিয়ে রাখতে হবে। এইটাকে যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে এর একটা আমূল পরিবর্তন দরকার। আমূল কি? যে আগে সরকার বিভিন্ন যে পরিকল্পনা নিয়েছিল এখনো তাই করছে, এনারা নাম দিচ্ছেন কার্ড। আমরা প্রবাসীদের স্মার্ট কার্ড দেওয়া শুরু করি, এনারা প্রবাসী কার্ড, শেখ হাসিনার লোকরে খাবার দিয়েছিলেন, হ্যাঁ এখন ওখানে একটা কার্ড দিচ্ছে, একই জিনিস করছে কিন্তু ভিন্ন নামে। যাই হোক, সেগুলো আমি ডিটেল বলতে চাই না। দেশকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে জন্য 1 নম্বর পলিটিক্যাল পলারাইজেশনটা কমাতে হবে। এখন there is no dialogue between political leadership. শেখ হাসিনা সরকারে ছিলেন, বিরোধী যার দল ছিল তাদের সাথে আলোচনা হতো, বিভিন্ন ইস্যুতে গল্প হতো, কিন্তু ইদানিং টোটালি একটা ওয়াল, এই ওয়ালটা ভাঙতে হবে। আর দেশে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি না হলে দেশের উন্নয়নে ভাটা পড়বে। আমাদের এখন জিরো হয়ে গেছে। ইনভেস্টমেন্ট, দেশীয় যারা ব্যবসায়ী ছিল তাদের উপর এত অত্যাচার যে তার ফলে এখন তারা প্রাণ যেমন কোম্পানি এখন নিয়ে গেছে দুবাই, অন্যান্য কোম্পানি সুযোগ খুঁজছে বিদেশ চলে যাওয়ার জন্য। স্টক মার্কেট ইজ গন। আর এদিকে সরকার অনেক টাকা ব্যাংক থেকে সব আপনার ঋণ নিয়ে নিচ্ছে। ব্যাংক থেকে সরকার টাকা বেশি নিয়ে নিলে ক্রাউডিং আপ হবে, প্রাইভেট সেক্টর টাকা পাবে না, তখন প্রাইভেট সেক্টর ইঞ্জিন অফ গ্রোথ ওইটা বন্ধ অংশ হয়ে যাচ্ছে। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট এখন 58% ডাউন হয়েছে। তা আপনি যদি এই নিশানাগুলো দেখেন, এভিডেন্সগুলো দেখেন, দেশ ইজ নট গোয়িং ওয়েল। সেই জন্যে যেই সরকারে থাকেন তাদের কাছে দেয়ার মাস্ট বি ইনক্লুসিভ গভর্নমেন্ট, মাল্টিপার্টি ডেমোক্রেসি এনশিওর করা উচিত, এবং সেই মিডিয়া ফ্রিডম অফ মিডিয়া করা উচিত। মিডিয়া ইজ এ বিগ ভেহিকল ফর গ্রোথ। আমাদের দেশে এখন মিডিয়া টুটি মেরে ফেলা হচ্ছে। এই সরকার এসে এটা ধ্বংস করার চেষ্টা করেন, আর বর্তমানে পুরোপুরি ধ্বংস। কোনো খবর কেউ প্রকাশ করতে পারে না এই সরকারি মিডিয়ার এই অত্যাচারের জন্য। এই অবস্থাতে যদি আমাদের পরিত্রাণ, কিভাবে পরিত্রাণের জন্য শুধু বিদেশে দিকে তাকায় কোনোদিন কোনো লাভ হবে না। পরিত্রাণের জন্য দেশের অভ্যন্তরে আন্দোলন গড়ে তুলতে হবে। আমি মনে করি যারাই আপনার দেশের মঙ্গল চান তারা দেশের মধ্যে আন্দোলন গড়ে তুলবেন। কিভাবে তুলবেন? যে অবস্থার পরিপ্রেক্ষিতে গড়ে উঠবে। আপনার একটা লোক যদি সত্য কথা বলে, সত্যের পথে আপনার জোরালো ভূমিকা নেয়, আরো অনেকেই তার সাথে জয়েন করবে। ইন দি প্রসেস দ্য মাইটেস্ট স্টিলেন উইল ফল। সুতরাং এখন সময় থেকে বাঙালি জাতিকে ঘুরে দাঁড়াতে হবে, দেশকে রক্ষার জন্য। শুধু এটা আওয়ামী লীগ রাষ্ট্র সরকার না বিএনপি দেশটাকে রক্ষা করতে হবে। আর দেশটাকে যদি রক্ষা করতে হয় সকল দল মতের লোকে এই কাজে অগ্রসর করতে হবে। এছাড়া আমাদের কোনো গন্তব্য নাই। এবং এই জন্য আমার আহ্বান হবে, যে যেখানে থাকেন, যে কোনো পরিস্থিতি থাকেন, আপনার অন্যদিকে না থাকিয়ে, বিদেশিদের দিকে না থাকিয়ে, নেতা নেত্রীর দিকে না থাকিয়ে, নিজেদের উদ্যোগে আপনারা পদক্ষেপ নেন যেভাবে দেশকে বাঁচানো যায়। কারণ নতুবা খুব শীঘ্রই দেশের দুর্ভিক্ষ হবে। তখন এই তলাবিহীন বাংলাদেশ যেটা ছিল, সেই তলাবিহীনে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা এলডিসি থেকে উত্তরণের কথা ছিল, সেটা বাংলাদেশ সরকার এইটা পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে। লজ্জার বিষয়। যাই হোক, এই অবস্থা থেকে উন্নয়নের জন্য আমি সবাইকে আহ্বান করব যে আপনারা যে অবস্থানে থাকেন, আপনাদের অবস্থান থেকে আপনারা দেশকে বাঁচানোর জন্য আপনার আন্দোলন শুরু করেন। নিজের তাগিদে, নিজের নিয়মে আন্দোলন। সবাইকে রাস্তায় গিয়ে স্লোগান দিতে হবে না। ঘরে বসেও আপনারা মন মানসিকতার একটা মাইন্ডসেট যেটা হয়েছে, আর বিগত অনেক বছর ধরে একটা আপনার ফলস ন্যারেটিভ এবং প্রপাগান্ডা হয়েছে যে আওয়ামী লীগ সব চুরি করে ফেললো, আওয়ামী লীগ ভারতের দালাল। এই সব প্রপাগান্ডার ফলে দেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই অস্থিরতা বন্ধ করার জন্য আপনাদের উদ্যোগ নিতে হবে, এবং তাহলেই দেশ বাঁচবে। দেশ বাঁচে আপনি বাঁচবেন। আপনি বিদেশে থাকতে পারেন আমেরিকান হয়ে, কিন্তু বাংলাদেশ যদি রসায়ন তলা কিনে চলে যায়, তখন আপনাকে 1 পয়সার দাম দিবে না।
সেই জন্য আমার অনুরোধ থাকবে, প্লিজ টেক এ স্টেপ, one step at a time to save the country of Bangladesh. I think you very much. জয় বাংলা, জয় বঙ্গ। অনেক ধন্যবাদ জনাব ডক্টর মোমেন, আপনার সারগর্ব বক্তব্যের জন্য। এটাই হচ্ছে আমাদের প্রত্যয়, এটাই হচ্ছে আমাদের প্রত্যয়, এটাই খুব আমাদের প্রত্যয় যে এই বাংলাদেশ আমাদের। আর শুধুবৃন্দ, আপনাদের সামনে কথা বলবেন আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং যিনি খুব বাগ্মী কথাবার্তা বলেন জনাব দস্তগীর জাহাঙ্গীর, কিন্তু আমি বিনীত অনুরোধ করবো যে তার সময় 3 মিনিট। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ৭১ প্রহরীকে, যারা নিজেদেরকে প্রত্যেককে পরিচয় দেন। আমি একজন ৭১ প্রহরী হিসাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমি বলবো ফরওয়ার্ড স্টেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে। ধন্যবাদ দেওয়া যায় অবশ্যই, কারণ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সময় যে বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে, যুদ্ধের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই সারা জীবনের বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবীর নেতৃত্বে ৭১ ফাউন্ডেশন নিজেদের একটি বিরাট সংগঠন হিসেবে দাঁড় করিয়েছে এবং তারা নিজেদেরকে পরিচয়, আমি একজন ৭১ প্রহরী। এটা আমার কাছে আজকের দ্বিতীয় বঙ্গবন্ধু বই মেলার সবচেয়ে একটি পয়েন্ট আমি আজকে গ্রহণ করলাম। যেহেতু আজকের অনুষ্ঠানের উপস্থাপন করেছেন মুক্ত আলোচনা, তাই আমি এই বিষয়টি বলে নিলাম। আমি এর মাঝে এখানে উপস্থিত যারা হয়েছেন তাদের সংখ্যা গুণলাম। সংখ্যাটা কিন্তু অর্ধ শতক, আমি 50 বললাম না, এটা বিশেষ উপস্থিতি এই ধরনের অপ্রিয় সত্য কথা শোনার অনুষ্ঠান। আমাদের প্রথম আলোচক বাংলাদেশ সরকারের প্রাক্তন ফরেন মিনিস্টার, উনি সার্বিকভাবে পরিস্থিতি তুলে ধরলেন, কারণ বাংলাদেশ পরিচালনার ভার ওনার কাঁধেও ছিল। উনি ইনসাইড এন্ড আউটসাইড জানেন। আমরা যে সম্মুখে যে বিষয়টুকু জানি সেটা হলো এই মুহূর্তের বাংলাদেশ একদম সুস্পষ্ট। আমার কথা এখন শুনছেন, কিছুক্ষণ আগেও আলোচকদের কথা শুনেছেন, সুস্পষ্টভাবে বাংলাদেশ এখন এই মুহূর্তে পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো পণ্য কিনতে হলে আমাদের ইউএস এর পারমিশন ছাড়া কিনতে পারবে না। এটার চেয়ে সহজভাবে আমি সাংবাদিক হিসেবে বলতে পারি না। অতএব এই বাংলাদেশ কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ নয়। এমনকি আমি শক্তিশালী ভাবে আপনাদেরকে বলতে চাই, আমি দায় নিয়ে বলতে চাই, বাংলাদেশে নন ডেমোক্রেটিক যে সকল সরকার ছিল তারাও এরকম অন্যায় কাজ বাংলাদেশের জনগণের সাথে করেননি। অতএব এই বিষয়টা আমাদেরকে গভীরভাবে, আমাদেরকে যেহেতু দেশকে আমরা সারা জীবন শুনে এসেছি দেশ বিক্রি, দেশ বিক্রি, দেশ বিক্রি, আসলে এখন আপনারা দেখতে পাচ্ছেন দেশটা আসলেই বিক্রি হয়ে গেছে। এবং সেটা থেকে উত্তরণের জন্য আমাদের, যদি আমি যেই সেক্টরে কাজ করি, আমি যদি বাংলা করি এটাকে, তাহলে আমি এটাকে বলবো তথ্য সন্ত্রাস। শব্দটা সন্ত্রাস হিসাবে নেবেন না, বিষয়টা হলো যে ব্যক্তি বলে আমি নিরপেক্ষ তাকে প্লিজ বিশ্বাস করবেন না, কারণ সে তাহলে সত্যের পক্ষে নয়, সে সত্যের প্রতি নিরপেক্ষতা দেখায় অবশ্যই নয়। আমি সত্যের পক্ষে, অতএব আমি তো নিরপেক্ষ হতে পারি না। আমি ৭১ পক্ষে, আমি তো নিরপেক্ষ হতে পারি না। আমি জয় বাংলার পক্ষে, আমি বঙ্গবন্ধুর পক্ষে। আর বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারণ এর চেয়ে স্বাধীন চেতা বঙ্গবন্ধুর পর বলছি, আমাদের ভারতীয় উপমহাদেশ নয়, বিশ্ব ইতিহাসে খুঁজে দেখেন মার্গারেট থ্যাচারের সময়কালের পরবর্তীতে আজ পর্যন্ত গত 18 বা 22 মাসে তারা বহু চেষ্টা করেছে শেখ হাসিনার রিপ্লেসমেন্ট খুঁজে বের করার। আমরা তো বাধা দেইনি, শেখ হাসিনা নিজেতেও ডাক দেয়নি যে আপনারা আন্দোলনে নেমে পড়ুন, আপনারা রাস্তা দখল করুন, আপনারা বঙ্গভবন দখল করুন। কোনো রক্তক্ষয় তো ঘটাতে উনি আদেশ করেননি। তাহলে মুক্ত আলোচনার জন্যই আমি এই কথাগুলো বলছি যে এই সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী বাংলাদেশের যে উন্নয়ন করেছিলেন, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মোহন ভাই যেভাবে বিস্তারিত বললেন, আমি শুধু অন্যভাবে বলি, মাঝে মাঝে ভয়েস নামক পত্রিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী, গত প্রধানমন্ত্রী কার্যকলাপ, ওনার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরি। এর সাথে সাথে ওই দিন 10 to 15
মানুষ আরো অনেক লম্বা লিস্ট পাঠায় যে আপনি কিন্তু এটা ভুলে গেছেন, আপনি কিন্তু ওইটা ভুলে গেছেন, আমি ওইটা ভুলে গেছেন। তার অর্থটা কি হলো? অর্থটা দাঁড়ালো যে আমরা যদি উনি কি করেন সেই লিস্ট বানাই তাহলে ওদের ছোট হবে। বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যে সেক্টরে শেখ হাসিনার কার্যক্রম ছিল না, উন্নয়ন ছিল না। আমাদের বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা একটি আন্দোলনের নাম। এটা বঙ্গবন্ধুর বই নিয়ে শুধু আলোচনা হয় এখানে। বাংলাদেশ বিরোধী, আমরা একটা কথা বলি সবসময় যে দুর্জন বিদ্বান হলেও পরিতের্য। এই কাজটাই এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলার কাজ। অতএব যারা বিদ্বান কিন্তু সে দুর্জন, যেমন ইউনুসকে এখন অনেকেই ডক্টররা বলতে রাজি হচ্ছেন না। কারণ দেখুন হামের বিষয়টা দেখুন, টিকার বিষয়টা খুব সিম্পল। আপনি যদি ইগনোর করেন শিশুদেরকে, এবং সেই বিষয়ে এটার চেয়ে বড় গণহত্যা হতে পারে না। তো একটা শিশুকে আপনি রক্ষা করবেন না, অথচ সরকারে থাকবেন এবং আপনার উপদেষ্টা মন্ডলী গিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র দখল করে ফেলবে। এই সার্বিক বিষয়ে আমি বিক্ষিপ্তভাবে কথাগুলো বলার একটা কারণ আছে। কারণটা হলো আমার একজন শিক্ষকের নাম অজিত রয়, উনি স্বর্গবাসী। অজিত রয় বলতেন, তোর সর্বাঙ্গে ঘা ওষুধ দিব কোথা। বাংলাদেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে তৈরি করে ডক্টর ইউনুস ফ্রন্ট থেকে পিছনে গিয়ে দাঁড়িয়েছেন। এখন কিন্তু ডক্টর ইউনুসের সেই শক্তি দেশ চালাচ্ছে। এই হায়নাদের হাত থেকে মুক্ত করতে আমি যেমন সাংবাদিকতার সন্ত্রাস করছি, আপনারা যারা লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আপনারা যদি আপনাদের এই কাজগুলো না করুন তাহলে বাংলাদেশ আসলেই সর্বকালের জন্য ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। আশা করছি বঙ্গবন্ধু বইমেলার লাস্ট দিনে এই ধরনের একটি শপথ আমরা এখান থেকে পাঠ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর। কিন্তু আমরা আসলে টাইমিং আছি, আমাকে যারা অভিভাবক আছেন তারা আমার কথার কথা আর আমি আপনাদেরকে সময় পেতে দিচ্ছি। এটাই নিয়ম, এটাই হয়। আমরা হৃদয়ের কথা বলিতে ডাকুন, মায়ের খাতে বলে আমরা সবাই কথা বলতে চাই। আমি খুব সংক্ষেপে আজকের এই অনুষ্ঠানে শুভেচ্ছা কথা বলার জন্য আমি ইফতার চৌধুরীকে অনুরোধ করছি। ধন্যবাদ আজকে যত সঞ্চালক ফকির ইলিয়াস ভাই। দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবন্ধু বই মেলার সম্মানিত আহ্বায়ক, বহির্বিশ্বে যিনি বাংলাদেশ বঙ্গবন্ধু এবং স্বাধীনতার পক্ষে যিনি কাজ করে যাচ্ছেন, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আজকের এই অনুষ্ঠানের সভাপতি ডক্টর নুরুন নবী, এখানে বিজ্ঞ আলোচক হিসেবে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আমাদের এই প্রবাসীদের আরেক পরম বন্ধু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল পররাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধাভাজন ডক্টর আব্দুল মোমেন সহ আজকের এই বিজ্ঞ আলোচক বৃন্দ, আমি সর্বকনিষ্ঠ আজকে এখানে আপনারা আমাকে এখানে আলোচনায় এনেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে আলোচনা আমি করবো না, আমি বিজ্ঞ আলোচক বৃন্দ আলোচনা করবেন। আমি শুধু 1 মিনিটেই আজকের এই অনুষ্ঠানের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে এখানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা চলতেছে। আমাদের সামনে 50 থেকে 60 জন মানুষ বসে আছে, কিন্তু বিগত সরকারের টার্মে আমরা দেখেছি এখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট উত্তোলন হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ ছিল সরকারের সুবিধাজনক সময়ে। এখানে আমাদের টাইম স্কোয়ার, যেখানে বঙ্গবন্ধুর একটি ফটো 12 ঘন্টা স্টে ছিল, সেখানেও হাজার হাজার মানুষ আমাদের দলীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে দাঁড়ানোর জায়গা ছিল না। এরকম অনেক অনুষ্ঠান আমরা দেখছি মেডিসিন স্কোয়ারে সরকারের সেই সময়ে দুঃসময়ে সুসময় আমরা বসার জায়গা পাইনি। আজকে যারা উদ্যোগ নিয়েছেন এই বঙ্গবন্ধু দ্বিতীয় বই মেলা, আমি তাদের প্রতি স্যালিউট জানাই। এবং যারা এখানে এই দুঃসময়ে এসে স্পন্সর হিসাবে, গ্র্যান্ড স্পন্সর হিসাবে বা যারা কাজ করে যাচ্ছেন, আমি সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে আপনাদের সকলের প্রতি স্যালুট জানাই। এবং আমরা মনে করি বঙ্গবন্ধুকে একটি জায়গায় না নিয়ে আসে, বঙ্গবন্ধু একটি বাংলাদেশ, বঙ্গবন্ধু কোনো দলের নয়, বঙ্গবন্ধু একটি আমাদের সত্তা। এই চিন্তা চেতনা থেকে আগামী দিনে এই বঙ্গবন্ধু এই যে চিন্তা চেতনা ছিল একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে চিন্তা নিয়ে তিনি 3.5 বছর কাজ করে গিয়েছিলেন, তার সেই ধারাবাহিকতা বজায় রেখে জননেত্রী শেখ হাসিনা বিগত 15 থেকে 16 বছর বাংলাদেশকে সেই লক্ষ্যে পৌঁছে নিয়েছে। আবারও
আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে যে বাংলাদেশ কেমন হবে সেটা আমি আমার মুখে বলবো না, আমি সংক্ষেপে মনে করি যে বাংলাদেশটা কেমন হবে সেটা কেমন হয়েছে আজকাল আমরা যারা আছি স্মার্ট, আমরা গুগলে সার্চ করলে দেখতে পাই 2008 সালের আগে বাংলাদেশ কোথায় ছিল। এখন যদি আমরা আবার সার্চ করি প্রতিটি সেক্টরে 2024 সালের পরবর্তী 22 মাস বাংলাদেশ কেমন ছিল, বর্তমানে কেমন হয়েছে, আগামী দিনে কেমন হবে সেটি আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন। এখানে আমরা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আবার আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকে এখানে যে সকল সাংবাদিক এবং সম্পাদক বৃন্দ সকল এখানে উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত অনুভূতি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যদি তো রাষ্ট্রীয় কেউ না আসে কোথায় করতে হবে। সুদীপবৃন্দ, আপনাদের মনে আছে যে সেই সময় 7.5 কোটি বাঙালি ছিলেন বাংলাদেশে, তথাকথিত তদানীন্তন পূর্ব পাকিস্তানে। মুক্তিযুদ্ধে গিয়েছিলেন কতজন সেই হিসেবে আপনারা গুলি করে জানতে পারবেন। অতএব আমি ভিতর এখানে যারা আছেন এরাই রিয়েলি বঙ্গবন্ধু প্রেমিক এবং এরাই মূলত মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক, এটাই আমি বিশ্বাস করি। 71 সালকে স্মরণ করব এবং সেভাবে আমরা এগিয়ে যাব। আর থ্যাংক ইউ ভেরি মাচ জনাব ইকবাল চৌধুরী। আমাদের সামনে আছেন জনাব মনিরুজ্জামান চৌধুরী। মনিরুজ্জামান চৌধুরী আমাদের অন্যতম গ্র্যান্ড স্পন্সর, তাকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি এবং আমি প্রত্যাশা করছি যে আগামী দিনেও তিনি আমাদের সাথে তার পুরো টিম নিয়ে থাকবেন, এই প্রত্যয় তিনি আমাদেরকে জানাবেন। জনাব মনিরুজ্জামান চৌধুরী। আসসালামু আলাইকুম। দ্বিতীয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলাতে এখানে আসতে পারি এবং ধন্যবাদ সবাইকে বলতেছি। আর আগামীতে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো এবং সবসময় সহযোগিতা করবো। এবং আমি দু একটা কথা বলবো, আমি একটু ভালো বক্তাও না, তারপরে আমি বলতেছি দু একটা কথা। তুমি আমাদের জাতির পিতার নাম নিয়ে যদি কেউ কোনো সময় কোনো সমালোচনা করি, আমাদের সবাই দাঁড়াইতে হবে। দ্বিতীয়ত হইল প্রত্যেকটা লোক, আমি এখানে যত লোক আছি সবাই যার এলাকাতে প্রত্যেকটা ইয়ং জেনারেশনকে বুঝাইতে হবে, ওদেরকে সাপোর্ট করতে হবে। এখন তারা অনেক কষ্টের মধ্যে আছে। যখন ভালো দিন ছিল তখন তারা অনেক কষ্ট করছে, এখন বর্তমানে তাদের নিজের খরচের কোনো পয়সা নেই, কলেজে দেখতে পারতেছে না, স্কুলে দেখতে পারতেছে না। তো এগুলো আমাদেরকে দেখতে হবে। আমরা যারা একটু সচ্ছল আছি তারা সবাই মিলে ওদেরকে একটু হেল্প করতে হবে। আর প্রথম কথা হলো যে কোনো দল হোক না কেন, জাতীয় বিধান যদি নামকে কেউ ব্যঙ্গ করে তাদের মোকাবিলায় আমাদের দাঁড়াইতে হবে। আমি এক ব্যক্তি 5 আগস্টের পরে প্রথম ব্যক্তি জ্যাকসনাইটের মধ্যে আমার গাড়ির মধ্যে আগে পেয়েছে সব জায়গায় শেখ মুজিবুর রহমানের ছবি লাগানো ছিল। অনেকে আমাকে আমাদের ফেরত দিচ্ছে, তারপরেও আমি এটা করিনি, এখনো পর্যন্ত আমার গাড়ির মধ্যে আছে। ওইখানেও দিয়ে আমার একটু আগে বলছে আপনার কোনো অসুবিধা না, আপনি যে আগে পিছিয়ে গাড়ির মধ্যে লাগাচ্ছেন। আমি বললাম না, আমি এগুলো ভয় করি না, কিন্তু ইনশাল্লাহ আমার সবসময় থাকবে। আমার চাচার নামে একটা লাইব্রেরি আছে ফসরুজ্জামান চৌধুরী, ওই লাইব্রেরিটা 5 আগস্টের পরে ওরা চাইছিল ওইটা বন্ধ করে দিতে, ছবি নামানোর জন্য, শেখ হাসিনার ছবি নামানোর জন্য। সবাই ছবি এখানে আছে, খালেদের আছে, রহমানের আছে, বাসানের আছে, সবাই আছে, কিন্তু বলতেছে দুটো ছবি নামাইতে হবে। আমি বলছি না, ছবি নামাইতে হইলে দরকার আমি লাইব্রেরি বন্ধ করে দেবো। কিন্তু আমি 7 মাস বন্ধ ছিল লাইব্রেরি, যখন একটু নর্মাল হয়েছে তারপরে আবার রিওপেন করছি। কিন্তু আপনারা ভালো থাকেন, আর আমাদের দলের কিন্তু সবাই দোয়া করবেন এবং ভালোভাবে চলা যায়। এবং জ্ঞান যারা মুরব্বী আছে, আমরাও মুরব্বী হয়ে গেছি অলরেডি, কারণ বয়সের 67 হয়ে গেছে। এখানে আঙ্কেলরা আছে, তো এবং ওনাদের কাছে আমরা কিছু শিক্ষা দিব। আগামী কয়েক বছর পরে কোনো মুক্তিযুদ্ধ এখানে পাওয়া যাবে না। এইটাই হলো আমার ফ্যামিলিতে 6 জন ছিল, এখন 1 জন নাই। তো এগুলো আমাদের দেখতে হবে, এগুলো শুনতে হবে, বুঝতে হবে। তো প্লিজ একজনে আরেকজনের সহযোগিতা করেন। আর ডেক্সনেটে গিয়া ব্যানার নিয়ে মারামারি না করা থেকে এইখানে দেখেন আজকে লোক কই ডেক্সনেটে দাঁড়াই আছে, আমাদের দলে অনেক লোক দাঁড়াই আছে, ব্যানার নিয়ে মারামারি করে, ছবি তার আগে আসবে, এগুলো নিয়ে চিন্তা করে। কিন্তু আমাদের এইগুলার এখন সময় না, এখন আমাদের একটু বাস সময় যাচ্ছে, সবাই একত্রিত হন এবং আমরা যেন একত্রিত হয়ে কাজ করতে পারি, কোনো একটা ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব মনিরুজ্জামান চৌধুরী। অতিথিবৃন্দ, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে আছি। আমাদের সামনে 2 জন অতিথি আছেন এবং তারা কথা বলা শেষ করলেই আমরা এই মঞ্চ ছেড়ে যাব। আমাদের সামনে আছেন একজন ব্যবসায়ী এবং নিজে রিয়েল এস্টেট করেন, তিনি হচ্ছেন জনাব মনিরুল ইসলাম, আমাদের অন্যতম গ্র্যান্ড স্পন্সর। আমি তাকে
স্পেসিফিক একটি বিষয় তার কাছে জানতে চাই এবং সেই অনুযায়ী তিনি বক্তব্য রাখবেন। সেটা হচ্ছে যেটা যে আপনি জানেন যে বাংলাদেশ এবং আমেরিকার যে ব্যবসায়ী বিষয়াদি নিয়ে এই সময় অনেক কথাবার্তা হচ্ছে, আপনি সেদিকে যাবেন না, কিন্তু বাংলাদেশে আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনি বাংলাদেশের ব্যবসায় কতটা সচ্ছলতা এবং কতটা নিরাপত্তা আপনি চাচ্ছেন কিংবা পেতে পারেন, এবং বাংলাদেশ থেকে এখানে ব্যবসায়ীরা যারা তারা আমাদের সাথে এক্সচেঞ্জ অফ দ্য বিজনেস সেটা কিভাবে হতে পারতো এবং কিভাবে হতে পারে, বিশেষ করে আবাসন ক্ষেত্রে, এই বিষয়ে আপনি খুব সংক্ষেপে আপনার বক্তব্য রাখবেন। জনাব মইনুল ইসলাম। ধন্যবাদ সবাইকে। আজকের যে আয়োজক কমিটিকে আমি অন্তরের অন্তঃস্থল আমার ফ্যামিলির পক্ষ থেকে, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই টাফ টাইমে আপনারা আপনাদের সলিড গ্রাউন্ড হোল্ড করে আপনারা এটা কন্টিনিউ করতেছেন। আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে আমি বলবো যে আপনারা যখন যেখানে যে কোনো ধরনের সুযোগ সুবিধা দরকার আমরা আপনাদের পাশে এখন আছি, ভবিষ্যতে থাকবো। ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, মেন্টালি সবগুলাই। আমি আসলে আপনার যে টপিক আমার দিচ্ছেন ওই টপিকের ব্যাপারে আমি কমফোর্টেবল না। কেন? বাংলাদেশে যে মবজাস্টিস হইতেছে বিগত 18 মাস 2 বছর থেকে, আমাদের মতো যারা আমেরিকাতে আছে, আমার এখানে 2 সন্তান, আমি তো কমফোর্টেবল না বাংলাদেশে ব্যবসা করার জন্য। কারণ ব্যবসার পরিবেশ নাই, পরিস্থিতি নাই, সেফটি নাই, সিকিউরিটি নাই। আমি যেটা বলবো যে আমাদের মতো লোক যারা আছে, আমাদের হয়তো আপনারা এইখানে কাজে লাগে, বাংলাদেশি যারা আছে যাদের আমি রিয়েল এস্টেট সেকশনে আছি, আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমাদের নিজস্ব একটা ভবন আছে এখানে 3607 31st। আমি আপনাদের বলবো যে আপনাদের 71-এর প্রহরী ফাউন্ডেশনের যদি কখনো মিটিং মিছিলের দরকার হয়, এই স্পেসটা বিনামূল্যে আপনারা সারা বছর প্রতি বছর সবসময় আপনারা ইউজ করতে পারবেন, ফুলি ইকুইপড। এখানে সাউন্ড সিস্টেম সহ সব কিছু আছে লাগানো, আপনারা এটা ইউজ করবেন। এটা যদিও আমি সিলেটের সন্তান, সিলেটবাসীর অগ্রাধিকার, কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গার লোক, নন প্রফিট যারা, সাংস্কৃতিক মনে যারা আছে, তারা আপনারা ইউজ করতে পারেন। আর আমি আরেকটা জিনিস বলবো যে এখান থেকে আমরা যদি আমাদের মাধ্যমে যদি মনে করেন এখানে মেইন স্ট্রিমের পলিটিশিয়ান যারা আছে তাদের কাছে কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা, বাংলাদেশের কারেন্ট যে বর্তমান যে ভয়াবহ অবস্থা, এই অবস্থা তুলে ধরার জন্য যদি কোনো কিছু লাগে, আমরা অবশ্যই আপনাদের কাছে থাকবো, আমরা করতে পারবো। কারণ মেইন স্ট্রিমের যারাই পলিটিশিয়ান আছেন তাদেরকে আমরা অলওয়েজ, এই দেশে আমেরিকাতে একটা জিনিস, you give them fund, you get things done. Without funds, nothing gets done. So we always do fundraising, we always give our money to those politicians, and when we say something, always they listen to it. আপনারা ভালো থাকবেন সবাই। আমাকে এখানে আনার জন্য, রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আবার বলি, যখন যেখানে আমাদেরকে বলবেন, আমরা উপস্থিত থাকবো, আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ জনাব মইনুল ইসলাম। আপনার প্রধানতা এবং আপনার সহমর্মিতা, সহধর্মিতা এবং আমাদের প্রতি ভালোবাসা, আমি 71-এর প্রহরী ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে এবং আপনার টিমকে আমি বিনীত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমরা একসাথে কাজ করব। আমার সংস্কৃতি টিমের উপকমিটির সম্মানিত সমন্বয়ক ভুবন সাহিত্যপতি বলেছেন যে আমাদের অনুষ্ঠানের পরে আমরা একটা গেট টুগেদার করবো। তিনি বলেছেন যে আপনি মনিরকে বলুন যে ওনারা হুঁশিয়ার ব্যবস্থা করতেছে। আমরা এভাবেই কাজ করব। আমি আগেই বলেছি যে যদি তো ডাক শুনে কেউ না আসে, এখানে অনেক কথা হতে পারে, আপনার পক্ষে অনেক যাবে, আমার বিভক্ত অনেক যাবে, এগুলো আমরা খুব কমই করেছি। আমি আগেই বলেছি যে ডক্টর নবী ইজ দ্য পাইলট অফ দ্য প্লেন এন্ড দেন উই উইল মুভ ফরওয়ার্ড অন দ্যাট। শুধুবৃন্দ, আমাকে যেতে হচ্ছে, এখান থেকে যেতেই হবে, আমাদেরকে মঞ্চে ছাড়তে হবে। সংস্কৃতি টিম গান বাজনা নিয়ে আসছেন। এখানে সেকুলার যে বিষয়, যেটা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা ধারণ করেন, এ ধরনের আমাদের একজন সহযোদ্ধা এবং তিনি
সবসময় সেই চেতনা ধারণ করে এগিয়ে গিয়েছেন এই পরবাসে থানা মসজিদ জাকির হোসেন। তার অনেক পরিচয় আছে, আমি বিশেষণ দিতে চাচ্ছি না, ওনাকে নামেই প্রকাশ করেছিলেন। জাকির চৌধুরী, আপনি এই বাংলাদেশ এবং আপনার প্রজন্ম নিয়ে আপনি সামান্য কিছু বলুন। জনাব জাকির চৌধুরী, আপনি শেষ কথা, আপনি দলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবেন, তারপরে রইবে আমাদের সমাজ শেষ করবেন। ধন্যবাদ বন্ধুবর্গ ফকির ইলিয়াস ভাই, মাননীয় সভাপতি ৭১ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব রবি ভাই, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় আজীবন মুক্তিযোদ্ধা, মঞ্চে উপস্থিত পরম শ্রদ্ধেয় ডক্টর মোমেন ভাই, সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী এবং সহ আলোচকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অডিয়েন্স যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনার বিষয় ছিল আমাদের কোন পথে বাংলাদেশ। তো কোন পথে বাংলাদেশ যাচ্ছে সেটি বলবার আগে আমি বলতে চাই কোন পথে বাংলাদেশ ছিল। যে বাংলাদেশের মানুষ এক সময় পান্তা ভাত খেয়ে দিন যাপন করতো, সেই জাতিকে বঙ্গবন্ধু কন্যা বাংলা খাওয়া শিখিয়েছিল। বাংলাদেশের মানুষ বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছিল সেটা আপনারা যারা বাংলাদেশ ভ্রমণ করেছেন সেটা আপনারা দেখেছেন। সেই বাংলাদেশকে একজন নোবেল লরিয়েট, যাকে আমরা অনেকেই বাংলাদেশের মানুষ মনে করে উনি বিশ্ব স্বার্থের অমুক তমুক, যাই হোক আমি সেটা বলতে চাই না, এই শিক্ষিত জঙ্গি ডক্টর ইউনূস এই বাংলাদেশকে সেই আবার 50 বছর পিছিয়ে দিয়েছেন। যে বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা একটি উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন, সে দেশকে আবার পিছিয়ে দিয়ে গেছেন। একটা নষ্ট প্রজন্মকে ব্যবহার করে, যাদেরকে আপনারা অনেকেই বলেন যে জুলাই যোদ্ধা। আমি একটি কথা বলতে চাই পরিষ্কারভাবে, আমরা যেরকম রাজাকার শব্দটিকে অত্যন্ত ঘৃণা করি, রাজাকার শব্দটি একটা গালিতে পরিণত হয়েছে, এই জুলাই যোদ্ধা যারা বলবেন তারা এটাই একটা গালিতে পরিণত হবে। এবং আমরা যেভাবে গোলাম আজমকে অত্যন্ত ঘৃণার চোখে দেখি, ঠিক বাংলাদেশে ইউনূসকে একটা সেই ধরনের গোলাম আজমের মতো একটা ক্যারেক্টার বাংলার মানুষ দেখতে পাবে। এবং কোন পথে বাংলাদেশ এখন যাচ্ছে আমরা যদি দেখি, সেই জঙ্গিদের দেখানো পথে বাংলাদেশ যাচ্ছে। আপনারা দেখেন তারেক জিয়া ক্ষমতা আসার পর থেকে তার ভিতরে সিরিয়াস একটা ভয় কাজ করে। যখন এই জুলাই জঙ্গিরা একটু হুমকি দেয়, জামাত শিবির একটু হুমকি দেয়, তখন আমি ভয় পেয়ে যান। আপনি যদি বলেন আপনি একজন মুক্তিযোদ্ধার ছেলে, আপনি বীরত্বের ছেলে, কিসের ভয়? আজকে ওদের রক্ত চক্ষুকে ভয় করে আপনি সাথে সাথে ওদের কাছে সারেন্ডার করেন। সেই বাংলাদেশে যদি আপনারা সেই জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চান, যে বাংলাদেশকে আপনারা এই জঙ্গিদের দ্বারা, আমরা সেদিন বলেছিলাম, আমি সেই সময় বাংলাদেশে ছিলাম, তারা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনারা তখন বলেছিলেন যে না, তারা বলেছে, কে বলেছে, কি বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু আজকে দেখেন সমীকরণ কিভাবে মিলে গেল। আসলে যারা রাজাকার, এই জামাত এবং এনসিপি, এই জুলাই জঙ্গি, তারা কিন্তু একই সূত্রে গাঁথা। এদের একটি ছদ্ম নামে, যেহেতু জামাত ইসলামীকে শিবিরটি মানুষ জঙ্গি সংগঠন হিসেবে চিনে, তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে চিনে, তারা একটি ছদ্মবেশী। আপনারা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাক্ষাৎকার যদি দেখেন, তিনি বলেছেন যে আমরা তো আসিফকে আমরা গুলি করেছি, ওদেরকে ওরা আমাদের সন্তান। সো ওনাদের কাছ থেকে আপনারা কি পাবেন? আজকে আমি মনে করি আপনাদের সেই স্বপ্ন, যে দুঃস্বপ্ন আপনারা রেখেছিলেন, সেই দুঃস্বপ্ন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, সত্য উদ্ভাবন করতে পারবেন। আমি আর একটি লোকাল কথা বলে শেষ করব। আমরা এখানে অনেকে দীর্ঘদিন, আমি এখানে পাশে 30 বছর আমরা রাজনীতি করি সরাসরি। আমরা সারাক্ষণ স্লোগান দিই যে কি বলে, আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা। আমার ছোট ভাই ইফজাল বলেছিল একটু আগে, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল মুজিব সেনাদের কোনো অভাব ছিল না। পাস নিয়ে মারামারি ব্যক্তি যখন আসতো, মোমেন ভাই জ্বালায় মনে রাতে ঘুমাতে পারতো না। তো এখন আজকে দেখেন আমরা বঙ্গবন্ধুকে উৎসর্গ করে 5 আগস্টের পরবর্তীতে নবী ভাই একটি বিশেষ প্রেক্ষাপটে আমরা এদিকে আন্দোলন, এখানে আমরা এই আয়োজনটি করেছি। কিন্তু আজকে আমাদের বঙ্গবন্ধুর সৈনিকেরা যারা সারাদিন স্লোগান দেন, নিজেদের পরিচয় বলে, তারা আজকে এখানে অনুপস্থিত। আমি একটি কথা বলতে চাই, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। এর চেয়ে বড় পরিচয়
আমাদের ইন্টেলেকচুয়ালি যে যেভাবে আমরা পারি, কবিতার মাধ্যমে, লেখনের মাধ্যমে, গানের মাধ্যমে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে নিয়ে যাই। আমরা বাংলাদেশকে যেই স্বপ্ন দেখে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, জয় বাংলাকে পুনঃপ্রতিষ্ঠিত করি। যে জয় বাংলা ছিল আমাদের মুখে পবিত্র করে দেওয়ার মতো, আজকে সেই জয় বাংলাকে নির্বাসনে পাঠানো হয়েছে। সেই জয় বাংলা যেন আবার বাংলাদেশের আকাশে বাতাসে ধ্বনিত হয়, সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধীবৃন্দ, আমরা আলোচনার শেষ পর্যায়ে আমাদের সভাপতি তার বক্তব্য সভাপতি ধন্যবাদ দেবেন। তার আগে আমি একটি বিষয় আপনাদেরকে 1 মিনিটে শেষ করতে, সেটি হচ্ছে যে আগামীকাল আমাদের অনুষ্ঠানের শেষ দিন, এবং এখানে আপনারা জানেন যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা এবং নবী জিনাত ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার ঘোষিত হবে এই মঞ্চে। আমি আমাদের গ্র্যান্ড স্পন্সর যারা আছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করবো, আছে তারা থাকবেন, আপনারা অন্যান্য স্পন্সর যারা আছেন তারাও আসবেন। আপনাদের সকলকে আমি সেই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমরা কালকেই আমাদের সেই পুরস্কার ঘোষণা করব। 7 জনের একটি টিম আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবছর এই পুরস্কার কে পাচ্ছেন। আপনাদের সবাইকে সেই অনুষ্ঠানে আমি স্বাগত জানাবো কালকে 8:30 রাত্রে 8:30 এই মঞ্চে। ধন্যবাদ জ্ঞাপন করবেন the chairman of 71 প্রহরী ফাউন্ডেশন। ধন্যবাদ। দর্শক যারা উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে বহু লোক এখানে ঘোরাফেরা করছেন, কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মাত্র আপনারা কয়েকজন উপস্থিত আছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, কারণ দেশ এক সংকটের মুখে। আজকের এই আলোচনার বিষয়বস্তু ছিল দেশ কোন পথে। বিজ্ঞ আলোচকরা বলেছেন দেশ ধ্বংসের পথে। আমিও সেই কথাটাই পুনরুচ্চারিত করব, সেটা হলো বাংলাদেশ গভীর সংকটে এবং ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা যদি দেশকে সত্যিকারই ভালোবাসি, তাহলে যাদের জন্য এই ইউনূস, জামাত, শিবির, এনসিপি এবং বর্তমান সরকার এরা দেশটাকে বিক্রি করে দিয়েছে, কিসের জন্য? ক্ষমতায় থাকার জন্য। তো তাদের হাত থেকে দেশকে একমাত্র রক্ষা করতে পারে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি দল, যে দলের সমর্থন বর্তমানে 70 থেকে 80%। তাদেরকে রাজনীতি থেকে এক্সক্লুড করে বা বিভিন্ন আইন করে তাদের দূরে রাখা হয়েছে। এই যে সরকার বর্তমানে, এর আগে ছিল ইউনূস, জামাত, শিবির ইত্যাদি, এরা দেশটাকে বিক্রি করে দিয়েছে। এদের হাতে দেশ নিরাপদ নয়, যে এরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। এই দেশকে একমাত্র উদ্ধার করতে পারে আওয়ামী লীগ। এবং যেহেতু তারা এই দলটি বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত দল, বঙ্গবন্ধু জাতির পিতা, তিনি এই আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন। সেই যুদ্ধে আমরা দুটি বৃহৎ শক্তি এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছি। সেই আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ, তারাই আমাদের এই ধ্বংসের থেকে উদ্ধার করতে পারে। তো আমরা আমাদের সবার দায়িত্ব হবে এই ইউনূস, জামাত, শিবির, বিএনপি এদের যে অপকর্ম, এগুলো প্রতিবাদ করা, সোচ্চার এদের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর উচ্চারিত হওয়া উচিত। এবং আমরা যে যেখানেই থাকি না কেন, আলোচক বিজ্ঞরা বলেছেন, সে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, সাধারণ নাগরিক, যেই হন না কেন, এদেরকে বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন। এবং নট অনলি দ্যাট, তাদের যারা সমর্থক এই প্রবাসে বসে আমাদের সাথে ওঠা বসা করে, অথচ ভিতরে ভিতরে তারা এই সমস্ত দল, এই সমস্ত সরকার তাদের সহযোগিতা করে, তাদের কাছ থেকে অনুদান নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে, তাদেরকেও আমাদের আইডেন্টিফাই করতে হবে। এবং আর কিছু না পারলে তাদেরকে আমাদের নিন্দা করতে হবে। তো আমি সেই আহ্বান জানিয়ে আমার আজকের এই উন্মুক্ত আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ।